গো শুনছ, মা চলে যাওয়ার তো বেশ কটা দিন পার হয়ে গেল। এবার তো ওনার শ্রাদ্ধের কাজটার একটা ব্যবস্থা করতে হয়। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। আমি দিনরাত এই চিন্তাই করছি সাবিত্রী। মায়ের শেষ কাজটা নিয়ম মেনে করা আমাদের কর্তব্যে। আমার খুব ইচ্ছে গ্রামের সব গরিব দুঃখী মানুষকে ডেকে অন্তত একবেলা পেট পুরে খাওয়াব। এতে মায়ের আত্মাও শান্তি পাবে। আমার মনের বাসনাও ঠিক একই রকম। কিন্তু মায়ের চিকিৎসার পেছনেই তো আমাদের জমানো সব টাকা শেষ হয়ে গেল। এখন বাক্সে বলতে গেলে কিছুই নেই। বাজারের যে আগুন দাম, এত বড় আয়োজন কিভাবে সামাল দেব ভেবেই আমার বুক। তুমি ওভাবে ভেঙে পড়ো না সাবিত্রী, মন শক্ত করো। আমি কাল খুব ভোরেই গ্রামে বের হব। একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। চেনা পরিচিত তো অনেকেই আছে। তুমি কি কারো কাছ থেকে কিছু টাকা ধার করার কথা ভাবছ? হ্যাঁ সাবিত্রী, মায়ের এই শেষ কাজটার জন্য আমি আমার সাধ্যমতো সব চেষ্টা করব। তুমি ঘরের বাকি দিকগুলো সামলাও, কোনো চিন্তা করো না। কানাই বাবু প্রণাম। আসলে আজ সকালে আপনার কাছে একটা বিশেষ প্রয়োজনে এসেছিলাম। যদি কিছু টাকা ধার দিতেন। আরে এসো গোপাল, বসো। তা হঠাৎ এই সাতসকালে টাকার দরকার পড়ল যে? তোমার মা তো কয়েকদিন আগেই গত হলেন। হ্যাঁ বাবু, মায়ের শ্রাদ্ধের নিয়মকানুনগুলো সম্পন্ন করার জন্যই টাকার খুব অভাব পড়েছে। আপনি যদি এই বিপদে একটু টাকা ধার দিয়ে পাশে দাঁড়াতেন। দেখ গোপাল, তোমার মায়ের খবর শুনে আমার খুবই খারাপ লেগেছে। কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে কোনো টাকা দিতে পারছি না। কিছু মনে করো না। আপনার কাছে হাত জোর করছি কানাই বাবু। এই গ্রামে আপনি ছাড়া আমার আর কোনো ভরসা নেই। একটু দয়া করুন। আমি তো তোমাকে বললামই গোপাল, আমার হাতে এখন অতিরিক্ত কোনো টাকা নেই। আপনি ফিরিয়ে দিলে মায়ের শেষ কাজটা যে বন্ধ হয়ে যাবে বাবু। আমি কথা দিচ্ছি কয়েক মাসের মধ্যেই আপনার সব টাকা শোধ করে দেব। আমার নিজের ব্যবসায় একটা বড় ঝামেলা চলছে। টাকা থাকলে নিশ্চয়ই দিতাম। তুমি বরং অন্য কোথাও চেষ্টা করে দেখ। কিরে গোপাল, এই ভরদুপুরে কড়া রোদের মধ্যে কোত্থেকে আসছিস? তোকে এমন শুকনো আর চিন্তিত দেখাচ্ছে কেন ভাই? মায়ের শ্রাদ্ধের দিন তো এগিয়ে এল। গ্রামের মানুষকে একবেলা খাওয়াব বলে ঠিক করেছি, কিন্তু টাকার কোনো জোগাড় করতে পারছি না রে। মায়ের শেষ কাজটা তো আমার একটা বড় দায়িত্ব। কিন্তু এই চরম আকালের দিনে তুই একা এত টাকা কোথায় পাবি বলতো? আমি আজ সকালেই কানাই বাবুর কাছে গিয়েছিলাম কিছু টাকা ধারের আশায়, কিন্তু উনিও পরিষ্কার না করে দিলেন। এই বাজারে কেউ তোকে সহজে টাকা ধার দেবে না রে বন্ধু। তুই বরং চটজলদি কোনো একটা কাজের সন্ধান কর। আমিও কাজের কথাই ভাবছি। কাজ না পেলে মায়ের এই শেষ আয়োজন আমি কিভাবে করব, মাথায় কিছুই খেলছে না। চান্দুদা নমস্কার। আমি একটা কাজের খোঁজে এলাম। শুনলাম আপনার ভাটায় নাকি নতুন লোক নেওয়া হচ্ছে। আমাকে যে কোনো একটা কাজ দিন না দাদা। আরে গোপাল যে, বসো বসো। তা হঠাৎ তুমি ইটের ভাটায় কাজ করতে চাইছ কেন? তুমি না শহরে একটা ভালো চাকরি করতে? শহরের কাজটা মাসখানেক আগেই চলে গেছে দাদা। মা অসুস্থ হওয়ার পর থেকে ঘরে বসে আছি। এখন সংসারে শুধুই অভাব। ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু ভাটায় তো প্রচণ্ড খাটুনির কাজ গোপাল। এই কড়া রোদে ইটের বোঝা পিঠে নিয়ে টানতে পারবে তো? আমি রকমের খাটুনি করতে রাজি আছি চান্দুদা। মায়ের কাজের জন্য আমার কিছু টাকার খুব দরকার। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, কাল সকাল থেকেই কাজে চলে এসো। তবে মনে রেখ, দিনে 50 টাকা করে মজুরি পাবে, এর বেশি কিন্তু দিতে পারবো না। 50 টাকায় অনেক চান্দুদা। এই বিপদে আমার আর কোনো উপায় নেই। কাল সকালেই আমি চলে আসব। আপনি আমার নামটা লিখে রাখুন। ঠিক আছে, খাতায় নাম তুলে রাখলাম। কাল সকাল 8টার মধ্যে ভাটা চলে এসো, দেরি করো না। নিজের শরীরের দিকেও খেয়াল রেখ। সাবিত্রী, একটা ভালো খবর আছে। আজ আমি চান্দুদার ইটের ভাটায় গিয়েছিলাম। কাল সকাল থেকে আমার একটা কাজের ব্যবস্থা হয়ে গেছে। সত্যি বলছ? শহরের কাজটা যাওয়ার পর থেকে তো তুমি খুব চিন্তায় ছিলে। তা ভাটায় প্রতিদিন কত করে দেবে বল? দিনে 50 টাকা করে দেবে। এই আকালের বাজারে ঘরে বেকার বসে থাকার চেয়ে প্রতিদিন 50 টাকা পাওয়াও অনেক বড় ব্যাপার। কিন্তু সারাদিন ওই তপ্ত রোদের মধ্যে ইটের বোঝা টানলে তোমার শরীর টিকবে তো গো। আর এই সামান্য 50 টাকা দিয়ে আমাদের কি বা হবে? তুমি শরীর নিয়ে
একদম চিন্তা করো না সাবিত্রী। এই অবস্থায় তোমাকে গ্রামে একা ফেলে আমি তো আবার কাজের জন্য শহরে ছুটে যেতে পারি না। তা অবশ্য ঠিকই বলেছ, এই বিপদের দিনে তুমি পাশে আছো, এটাই আমার বড় সান্ত্বনা। কিন্তু মায়ের শ্রাদ্ধের খরচ এই সামান্য টাকায় কিভাবে উঠবে? এই কাজের পাশাপাশি আমি আশেপাশের হাটেও অন্য ছোটখাটো কাজ খুঁজব। দেখবে এই সামান্য টাকাই একদিন অনেক হয়ে দাঁড়াবে। তুমি যখন মনে এত বড় জোর পাচ্ছ, তখন আমার আর কিছু বলার নেই। তুমি হাত মুখ ধুয়ে নাও, রাতের খাবারটা বেড়ে দিই। হ্যাঁ গোপাল, তোমার কাজ আমি রোজই দেখছি, খুব মন দিয়ে খাটছ ভাই। তা আজ হঠাৎ বদির সামনে এসে ওভাবে দাঁড়িয়ে আজ কেন, কিছু বলবে? চান্দুদা, ভাটায় তো আমার কাজের বেশ কয়েকটা দিন হয়ে গেল। মায়ের শ্রাদ্ধের দিনও একদম মাথায় চলে এসেছে, তাই বলছিলাম। সে কি হে গোপাল, আমাদের ভাটায় অগ্রিম টাকা দেওয়ার তো কোনো নিয়ম নেই ভাই। খাতা মিলিয়ে সপ্তাহের শেষেই সবাই একসাথে টাকা পায়। চান্দুদা, মায়ের কাজের জন্য বাজারে বেশ কিছু দেনা হয়ে গেছে। আপনি যদি আমার এই সপ্তাহের মজুরি থেকে কিছু টাকা অ্যাডভান্স অগ্রিম দিতেন। আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি গোপাল, কিন্তু নিয়মের বাইরে গিয়ে তো আমি খাতা মেলাতে পারবো না। ভাটায় বিশৃঙ্খলা তৈরি হবে। আমি আপনার হাত জোর করছি চান্দুদা, মায়ের শেষ কাজটা আটকে গেলে সমাজে আমি মুখ দেখাতে পারবো না। এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই গোপাল। আপনি ছাড়া আমার এই কষ্টের কথা শোনার মতো আর কেউ নেই দাদা। আর মাত্র 2 দিন পরেই মায়ের কাজ, কিছু একটা উপায় করুন। আমি নিয়মের বাইরে যেতে পারবো না, তুমি অন্য কোথাও চেষ্টা করো। রতন, এই বিপদের দিনে তুই ছাড়া আমার আর কোনো পথ নেই রে ভাই। মায়ের শ্রাদ্ধের আর মাত্র 2 দিন বাকি, কিন্তু পকেটে একটা কানাকড়িও নেই। কিরে গোপাল, তুই এমন পাগলের মতো করছিস কেন? চান্দু তোকে ভাটায় কাজে নিল, ওখান থেকে কোনো টাকা দিল না? চান্দুদা জানিয়ে দিল যে নিয়মের বাইরে ও 1 টাকাও অগ্রিম দেবে না। তুই যদি আমাকে কিছু টাকা ধার দিস, বড় উপকার হতো রে। তুই তো জানিস গোপাল, আমি নিজেও খুব টানাপোড়েনের মধ্যে আছি। সংসারে চাল কেনার পয়সা জোগাড় করতেই আমার হিমশিম অবস্থা। আমি আর কার দ্বারে যাব বল রতন? গ্রামের বড়লোকেরা তো আমাদের মতো গরিবদের জন্য এক নিমেষে নিজেদের দরজা বন্ধ করে দিল। তুই ওভাবে ভেঙে পড়িস না বন্ধু। এই নে, আমার কাছে জমানো সামান্য কিছু টাকা ছিল, তুই মায়ের কাজের জন্য এটা এখন রাখ। তুই নিজের সংসারের অভাব সত্ত্বেও আমার জন্য এতগুলো টাকা বের করে দিলি, তোর এই উপকারের কথা আমি জীবনেও ভুলব না রে। ধন্যবাদ দিয়ে আমাকে পর করিস না তো, এর বেশি তো দিতে পারলাম না, তুই বাকিটা একটু কষ্ট করে ম্যানেজ করে নে। সাবিত্রী, রতন নিজের অভাবের সংসার থেকেও টেনে টুনে আমাকে কিছু টাকা ধার দিল, কিন্তু সব মিলিয়ে যা দেখছি এতে তো কিছুই হবে না। রতনের দেওয়া ওই সামান্য টাকা আর তোমার ভাটার মজুরি মিলিয়ে এই চড়া বাজারে ভালো করে একটা দিনও চলা যাবে না, আয়োজন তো দূর। আমি চারদিকে শুধু অন্ধকার দেখছি সাবিত্রী। গ্রামের মানুষকে তো মুখে নিমন্ত্রণ করেছি, এখন তাদের সামান্য খিচুড়ি খাওয়ানোর টাকাও হাতে নেই। তুমি মন খারাপ করো না, এই নাও আমার গায়ের এই 2 সোনার গয়না। তুমি কাল সকালে হাটে গিয়ে কোনো ভালো দোকানে এটা বিক্রি করে দাও। এ কি বলছ সাবিত্রী? এটা তো প্রয়াত মায়ের শেষ স্মৃতি। চরম অভাবের দিনেও আমি তোমার গায়ের শেষ সম্বলটুকু হাতছাড়া করতে পারবো না। মায়ের স্মৃতির চেয়ে ওনার আত্মার শান্তি আর তোমার সম্মান অনেক বড়। তুমি গয়না নিয়ে আর জেদ করো না, এটা রাখো। আমি আজ নিজেকে খুব অসহায় বোধ করছি সাবিত্রী। মায়ের শ্রাদ্ধ করার জন্য শেষ পর্যন্ত তোমার এই শেষ গয়নাটুকুও আমাকে নিতে হলো। তুমি চোখের জল মোছো, আমরা দুজনে মিলে এই কঠিন পরিস্থিতি ঠিক পার করব। তুমি কাল সকালেই হাটে যাও। কানাই বাবু নমস্কার। আমি আজ হাটের বড় দোকান থেকে সাবিত্রীর গয়না বিক্রি করে মায়ের শ্রাদ্ধের জন্য সামান্য কিছু টাকার ব্যবস্থা করেছি বাবু। এসো এসো গোপাল, তা শেষ পর্যন্ত গয়না বিক্রি করেই টাকার ব্যবস্থা করলে? মায়ের কাজ বলে কথা। তা আমার কাছে এখন কি প্রয়োজনে এলে? কানাই বাবু, আপনি হলেন এই গ্রামের সবচেয়ে মান্যগণ্য মানুষ। আপনি যদি নিজের মুখে গ্রামের সবাইকে আমার ঘরে যাওয়ার কথা একটু বলে দেন। তুমি নিজে গিয়ে গ্রামের লোকেদের বললে না কেন গোপাল? তারা তো তোমার মায়ের দুঃখের কথা সবাই জানে। আমি একলা
গরিব মানুষ বাবু। আমি বললে তারা আমার ভাঙা কুড়ে ঘরে আসবে কিনা তা জানি না। আপনি বললে কেউ না করতে পারবে না। তা অবশ্য ঠিকই বলেছ। তা গ্রামের এত মানুষকে এই শ্রাদ্ধের দিনে কি খাওয়ানোর আয়োজন করছো শুনি? আমার তো আর রাজকীয় সামর্থ্য নেই কানাই বাবু। আমি শুধুমাত্র চাল ডাল মিলিয়ে একবেলা সামান্য গরম খিচুড়ি খাওয়াতে পারব। খিচুড়ি তো খুব পবিত্র খাবার গোপাল, তুমি কোনো চিন্তা করো না। আমি নিজেই সবাইকে নিয়ে কাল দুপুরে তোমার ঘরে যাব। তুমি হাটের সব দোকান থেকে মায়ের কাজের জন্য এই চাল ডালের বস্তা আর আলুপটোল কিনে নিয়ে চলে এলে বুঝি? হ্যাঁ সাবিত্রী, রতনের দেওয়া টাকা আর তোমার মায়ের ওই শেষ গয়না বিক্রির সব পুঁজি দিয়ে এই বাজার করে নিয়ে এলাম। তোমার মুখের এই হাসি দেখে আজ আমার মনের সব ভয় আর চিন্তা দূর হয়ে গেল। খুব ভালো লাগছে। এই সবটাই তো তোমার ওই বড় ত্যাগের জন্য সম্ভব হলো। তুমি গজনা না দিলে আমি আজ পুরো শূন্য হতাম। তুমি মিছি আমার প্রশংসা করে নিজেকে পর করো না। আমাদের ঘরে কালকের কাজের জন্য অনেক তাড়া আছে। তা অবশ্য ঠিকই বলেছ সাবিত্রী। কানাই বাবু নিজে দাঁড়িয়ে গ্রামের সবাইকে কাল দুপুরে আমাদের ভাঙা ঘরে নিয়ে আসার কথা দিয়েছেন। তাহলে আজ রাত থেকেই সব জোগাড়যন্ত্র করতে হবে। চলো সব তরকারি ঘরের ভেতর গুছিয়ে রাখি। বাইরে যেভাবে ঝড় আর বজ্রপাত হচ্ছে, তাতে আমাদের এই পুরনো ঘরের চালা তো আজ রাতেই উড়ে চলে যাবে সাবিত্রী। তুমি মনে একদম মিছে ভয় পেও না। আমি তোমার পাশে আছি, কোনো ক্ষতি হতে দেব না। আমার জন্য কোনো ভয় নেই, কিন্তু এই কোণে রাখা কালকের শ্রাদ্ধের সব চালডালের বস্তা যে ভিজে নষ্ট হয়ে যাবে। আমরা দুজনে মিলে আপ্রাণ চেষ্টা করব। সব আনাজ আর বাজার কাপড়ে ঢেকে সাবধানে ঘরের শুকনো জায়গায় আগলে রাখব। এই তীব্র ঝড়ের দাপটে মাটির দেয়ালটাও কেমন কাঁপছে। কাল সকালে গ্রামের এত মানুষকে আমার এই ভাঙা ঘরে কোথায় বসাব বলতো? ওপরওয়ালার ওপর ভরসা রাখো। ঝড়ের এই রাতটুকু কোনোমতে পার করতে পারলে কাল সকাল সকাল সব ব্যবস্থা আমি নিজের হাতে ঠিক করে ফেলব। সাবিত্রী, রাতের ওই ঝড়ে আমাদের ঘরের চালার তো একদম দফারফা হয়ে গেল। চারদিক ওলটপালট হয়ে গেছে। হাটের থেকে আনা ওই ডালের বস্তার এক কোণ ভিজে নষ্ট হয়ে গেছে। তবে ভালো করে চেয়ে দেখো, বেশিরভাগ চাল কিন্তু একদম শুকনো আছে। এই চরম বিপদের দিনেও তুমি যেভাবে মন শক্ত করে ঘরের কাজ সামলাচ্ছ সাবিত্রী, তা দেখে আমার ভেতরের সাহস আরও বেড়ে গেল। ঘরের এই ক্ষতি দেখে হাত গুটিয়ে বসে থাকলে তো মায়ের শেষ কাজটা আটকে যাবে। তুমি চটপট উঠোনে বড় উনুনটা খোঁড়ার কাজ শুরু করো। হ্যাঁ সাবিত্রী, রতনও তো কিছুক্ষণের মাঝেই আমাদের এই ভাঙা উঠোনে চলে আসবে। আমরা আজকে হাল ছেড়ে না দিয়ে একমনে খিচুড়ি রাঁধব। আমি ঘরের ভেতর থেকে বড় হাঁড়ি আর জল আনার ঘটিগুলো চটপট ধুয়ে আনছি। তুমি শুকনো কাঠগুলো বারান্দার তলা থেকে বের করে নাও। গোপাল, এ কি দশা হয়েছে ঘরের? কাল রাতে ঝরে দেখছি তোমার পুরো চালাটাই মাটিতে ভেঙে পড়েছে। ও সাবিত্রী মা, তোমরা সব ঠিক আছ তো? কানাই বাবু, আসুন আসুন, বসবার মতো ভালো জায়গা নেই বাবু। আপনি কষ্ট করে বারান্দার ওই কাঠের বেঞ্চিতে বসুন। হ্যাঁ, ঘরের চালাটা এক রাতেই শেষ হয়ে গেল। ঘরের এত বড় ক্ষতি হয়ে গেল গোপাল, চারদিক জলকাদায় ভেসে গেছে। তবুও তুমি মুখে এত খুশি আজ কিভাবে ভাই? আমার তো দেখে চিন্তা হচ্ছে। আমি গরিব মানুষ বাবু। আমার এই ভাঙা ঘরে আজকে কত বছর পর গ্রামের লোকেরা খেতে আসবে, এটাই আমার মনের আনন্দ। ঘরের দুঃখ তো আমরা ঠিক সামলে নেব। মায়ের শ্রাদ্ধের জন্য তোমার এই ভক্তি আর মনের জোর দেখে আমার খুব ভালো লাগছে। এই বিপদেও তোমরা যে হাল ছাড়নি, তোমরা সত্যি অন্যরকম মানুষ। সবটাই সাবিত্রীর ত্যাগের জন্য সম্ভব হয়েছে কানাই বাবু। মন শক্ত ও না রাখলে আমি তো কবেই ভেঙে পড়তাম। আমরা দুজন মিলে আজকে গ্রামের মানুষদের জন্য এই গরম খিচুড়ি রেঁধেছি। চিন্তা না করে আয়োজন চালিয়ে যাও গোপাল। আমি একটু আসছি, কিছুক্ষণের মাঝেই আবার তোমাদের এখানে আসো। তোমরা মন দিয়ে কাজ করো। রতন, ওদিকের কোণে যে খুরমসাইরা বসেছেন, ওনাদের পাতে চটপট একটু নুন আর লেবু দিয়ে আয়তো। কেউ যেন খাবার না পেয়ে বসে না থাকে, ভালো করে দেখিস। তুই চিন্তা করিস না গোপাল, আমি সব পাতা দেখে নিচ্ছি। বৌদি, ওদিকের বড় গামলা থেকে আরেকটু খিচুড়ি বালতিতে দিন তো, পাতাগুলো সব খালি হয়ে যাচ্ছে। এই নাও রতন, তুমি চটপট ওদিকের বাচ্চাদের পাতে গরম খিচুড়িটা বেড়ে দাও। ওনারা ক্ষুধার্ত হয়ে আছেন, কেউ যেন কম না পায়। আমাদের এই ভাঙা উঠোনে আজকে গ্রামের এতগুলো মানুষ একসাথে বসে তৃপ্তি করে খাচ্ছেন রে রতন। আমার মনের সব কষ্ট এক নিমেষে দূর হয়ে গেল। মায়ের কাজটা শেষ পর্যন্ত করতে পারলাম। তুই মায়ের জন্য মন দিয়ে এই আয়োজন করেছিস গোপাল। ঘরের এত অভাবের মাঝেও তুই যে সবাইকে খাওয়ালি,
গ্রামের মানুষ তোর এই ভালোবাসার কথা বহু বছর মনে রাখবে রে। তরকারির গামলাটা তো খালি হয়ে এল। রতন, তুমি চটপট উনুনের ধার থেকে আরেক ডেকচি চাল এনে বালতিতে ঢালো তো, মানুষজন বসে আছে। আমি এক্ষুনি ওদিকের বড় উনুন থেকে গরম ডাল নিয়ে আসছি বৌদি। আপনারা শুধু পাতাগুলো একটু ভালো করে তদারকি করুন, কেউ যেন পাতা ফেলে উঠে না যায়। আমি এক দৌড়ে আসছি। কানাই বাবু, আপনি এই বড় হাঁড়িতে করে এত ভালো তরকারি আর মিষ্টি কোত্থেকে নিয়ে এলেন বাবু? আমরা তো অবাক হয়ে যাচ্ছি, আমাদের তো এমন সামর্থ্য ছিল না। গোপাল, অমন দাঁড়িয়ে থেকো না ভাই। এসব ভালো খাবার আর মিষ্টি কিন্তু শুধুমাত্র আমার একার টাকায় কেনা নয়, এর পেছনে একটা বড় গল্প আছে। কানাই বাবু, তবে এত সব বড় আয়োজনের ব্যবস্থা এই দুপুরের মাঝে কিভাবে সম্পূর্ণ হল গো? আমরা তো হাটের বাজার থেকে শুধু খিচুড়ির ডাল আর চাল এনেছিলাম। কাল রাতে ঝড়ে গোপালের ঘরের ক্ষতির কথা শুনে গ্রামের সব মানুষ একজোট হয়েছে। রতন, এসব আয়োজন গ্রামের সবার টাকা দিয়েই হলো। আমরা কেউ গোপালকে একলা ফেলে দিতে পারি না। কানাই বাবু, আপনারা আমাদের মতো গরিব মানুষদের জন্য আজ এত বড় ব্যবস্থা করলেন, আপনাদের এই উপকারের ঋণ আমরা শোধ করতে পারব না। আপনারা আমাদের বড় বাঁচালেন। মা লক্ষ্মী, তুমি অমন করে আমাদের পর করো না। আমরা গ্রামের সবাই তো একটা পরিবারের মতোই থাকি। তোমাদের এই বিপদের দিনে সাহায্য করতে পেরে আমরা সবাই খুশি। কানাই বাবু, আমি আজ ধন্য হয়ে গেলাম। গ্রামের মানুষ যে আমাকে ঘরের ছেলের মতো ভালোবাসে তা আজকে দেখলাম। মায়ের আত্মা নিশ্চয়ই ওপর থেকে দেখছেন। আর দাঁড়িয়ে না থেকে এসব তরকারি আর মিষ্টি খিচুড়ির সাথে পাতে দিয়ে দাও। আর শোনো, বাকি টাকা দিয়ে তোমাদের এই ভাঙা ঘর পাকা করে দেওয়া হবে। সাবিত্রী, গ্রামের মানুষের ভালোবাসা দেখেছ? ওনারা খাওয়া শেষ করেই বাঁশ আর খড় নিয়ে আমাদের এই ভাঙা ঘরের চালা বাঁধতে লেগে গেছেন। আমাদের আর কোনো ভয় নেই। কানাই বাবু তো রতনকে বলে গেলেন গ্রামের ফান্ডের যে বাড়তি টাকা বেঁচে গেছে তা দিয়ে আমাদের এই ঘর পাকা করে দেওয়া হবে। মায়ের শ্রাদ্ধের দিনে এত বড় একটা কাজ ভালোভাবে হয়ে গেল। হ্যাঁ সাবিত্রী, আমি তোমাকে কথা দিচ্ছি, আর মাত্র কয়েকটা দিনের মাঝেই আমি ইটের ভাটার টাকা জমিয়ে তোমার ওই মায়ের স্মৃতির সোনার গয়না এনে দেব। তুমি একদম চিন্তা করো না। গয়না পাওয়ার চেয়ে তোমার মুখের এই হাসি আর মায়ের শ্রাদ্ধের এই শান্তি আমার মনের কাছে অনেক বড় সম্বল। এখন মায়ের আত্মা শান্তিতে থাকবে। আমাদের এই ভাঙা ঘরের দিন এবার শেষ হতে চলেছে সাবিত্রী। আমি আগামী মাসেই তোমাকে সাথে নিয়ে শহরে গিয়ে একটা ভালো কাজ খুঁজব। ওখানে আমাদের লোক আছে, তুমি পাশে থাকলে আমার আর কোনো অভাবের ভয় নেই। আমরা দুজন মিলে শহরে গিয়ে পরিশ্রম করব। আমাদের আর অভাব থাকবে না। আমরা আবার নতুন করে সুখে দিন কাটাব। আজকে থেকে আমাদের এই ছোট ঘরে শুধু সুখ আর শান্তির আলো থাকবে সাবিত্রী। মায়ের আশীর্বাদ আমাদের মাথার উপর সারা জীবন থাকবে। চলো, ওনাদের কাজে একটু হাত লাগাই।